Assalamu alaikum students. I hope you all are fit and fine by the grace of Almighty God Allah. I am also fit and fine by the grace of Almighty God Allah. In today's video, I am going to discuss about the poem Daffodils written by William Wordsworth. So, it is a very interesting poem. In this poem, William Wordsworth described the daffodils flower in a very amazing way. Actually, William Wordsworth and his sister Dorothy went to a lake where they saw daffodils, crowd of daffodils. After seeing the daffodils, William Wordsworth infatuated by the beauty of the daffodils, and after that he wrote this poem Daffodils. So let's begin the poem Daffodils. I wandered lonely as cloud. In the first line of the poem, অর্থাৎ এই কবিতার প্রথম লাইনে কবি বলছেন আই ওয়ান্ডার্ড, আমি ভ্রমণ করছিলাম। ওয়ান্ডার্ড কথার অর্থ হচ্ছে ভ্রমণ করা। কিভাবে ভ্রমণ করা? উদ্দেশ্যহীনভাবে ভ্রমণ করা। যখন আমাদের কোনো উদ্দেশ্য না থাকে এবং আমরা ভ্রমণ করে যাই, দ্যাট ইজ কল্ড ওয়ান্ডার্ড, সেটাকে বলা হয় ওয়ান্ডার্ড। আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, আমি ভ্রমণ করছিলাম একাকী। কিসের মতো? ক্লাউডের মতো, মেঘের মতো। মেঘ যেমন আকাশে ভ্রমণ করে, ঠিক ওই রকমভাবে আমি ভ্রমণ করছিলাম উদ্দেশ্যহীনভাবে, একাকী। দ্যাট ফ্লোটস অন হাই ওভার ওয়েলস অ্যান্ড হুইলস, যেটা ফ্লোটস মানে ঢেউ খায়, হাই উঁচুতে, ওভার ওয়েলস, ওয়েলস মানে এখানে ভ্যালি থেকে ওয়েলস কথাটি এসছে, অর্থাৎ উপত্যকার ওপরে উঁচুতে এবং পাহাড়ের ওপরে উঁচুতে, যেটা ফ্লোট করে, যেটা কি করে, যেটা ভেসে বেড়ায়। এখানে মেঘের কথা বলা হচ্ছে। অর্থাৎ এই দুই লাইনে কবি বলছেন যে আমি সেই মেঘের মতো, সেই ক্লাউডের মতোই একাকী ভ্রমণ করছিলাম, যেই ক্লাউড উপত্যকার ওপরে এবং পাহাড়ের ওপরে ঢেউ খেয়ে বেড়ায়, অর্থাৎ ফ্লোটিং হয়ে যায়। তৃতীয় লাইনে কবি বলছেন হোয়েন অল অ্যাট ওয়ান্স, অর্থাৎ যখন কবি এই রকমভাবে ভ্রমণ করছিলেন একাকী, ঠিক তখনই হঠাৎ করে, হোয়েন অল অ্যাট ওয়ান্স অর্থাৎ হঠাৎ করে, আই স এ ক্রাউড, আমি একটা ক্রাউড দেখলাম, ভিড় দেখলাম, ভিড় দেখেছিলাম। স অর্থাৎ পাস্ট টেন্সে বলা হচ্ছে। আই স এ ক্রাউড, এখানে কিসের ক্রাউডের কথা বলা হচ্ছে? পরের লাইনে বলছে আই স এ ক্রাউড, আমি একটা ভিড় দেখেছিলাম। এ হোস্ট, এখানে হোস্ট বলা হচ্ছে সেই ক্রাউডকে, অফ গোল্ডেন ড্যাফোডিলস, অর্থাৎ সোনালি ড্যাফোডিলসের আমি একটা কি দেখেছিলাম? ক্রাউড দেখেছিলাম, ভিড় দেখেছিলাম। আর যেটা কি করছে, যেটা হোস্ট করছে, অর্থাৎ ওয়েলকাম জানাচ্ছে কাকে? অর্থাৎ কবি বলতে চাইছেন যেন সেই ড্যাফোডিলস ফুলগুলো, সেই ড্যাফোডিলস ফুলগুলো যেগুলো ক্রাউড তিনি দেখতে পাচ্ছেন, হঠাৎ করে যে ড্যাফোডিল ফুলের সেই ক্রাউড দেখতে পেলেন, সেই ড্যাফোডিলস ফুলের ক্রাউডকে তিনি বলছেন যেন তাকে ওয়েলকাম জানাচ্ছে, তাকে হোস্ট করছে তারা। হ্যাঁ, এবং তারপরের লাইনে কবি কি বলছেন? তারপরের লাইনে বলছেন বিসাইড দ্য লেক। কোথায় দেখতে পেয়েছিলেন সেই ড্যাফোডিলসগুলোকে? তিনি দেখতে পেয়েছিলেন সেই ড্যাফোডিলসগুলোকে বিসাইড দ্য লেক, অর্থাৎ হ্রদের সাইডে, বিসাইড দ্য লেক, বিনিথ দ্য ট্রিজ, অর্থাৎ গাছের নিচে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে ফুলের গাছগুলোকে ডাইরেক্ট রোদের নিচে লাগানো হয় না, কারণ অত্যাধিক পরিমাণে যদি রোদ পড়ে তাহলে সেগুলো মূর্ছে যায়। তার কারণে আশেপাশে গাছ লাগানো হয় যাতে খুব বেশি একটা রোদ সেগুলোতে না পড়ে। তো সেই ড্যাফোডিলসগুলোকে কবি কোথায় দেখেছেন? লেকের পাশে এবং গাছের নিচে। বিনিথ কথার অর্থ হচ্ছে নিচে, আর ট্রি কথার অর্থ হচ্ছে গাছ। ফ্লাটারিং, সেই ড্যাফোডিলস ফুলগুলো কেমন করছিল? ফ্লাটারিং অ্যান্ড ডান্সিং ইন দ্য ব্রিজ। ব্রিজ মানে হচ্ছে বাতাস, অর্থাৎ মৃদু বাতাস। সেই মৃদু বাতাসে সেই ড্যাফোডিলস ফুলগুলো ফ্লাটারিং করছিল। ফ্লাটারিং কথার অর্থ হচ্ছে এক ধরনের শব্দ, অর্থাৎ যখন সেই ফুলগুলো নড়ে তখন একটা ফর ফর করে একটা শব্দ হয়, সেই শব্দের কথা বলা হচ্ছে। যে ব্রিজে অর্থাৎ বাতাসে সেই ফুলগুলো নড়ছিল, ডান্স করছিল এবং তারা একটা শব্দ করছিল, ফর ফর শব্দ করছিল। তাহলে ফার্স্ট স্ট্যান্ডাতে কবি বললেন যে আমি একাকী ক্লাউডের মতো ভ্রমণ করছি। কোন ক্লাউডের মতো? যেই ক্লাউড উপত্যকার ওপরে, পাহাড়ের ওপরে ঘুরে বেড়ায়, অর্থাৎ ফ্লোট খায়, অর্থাৎ ভেসে বেড়ায়। এবং আমি যখন এইভাবে ভ্রমণ করছিলাম, হঠাৎ করে আমি একটা ক্রাউড দেখতে পেলাম, ভিড় দেখতে পেলাম। কিসের ভিড়? সোনালি ড্যাফোডিলস ফুলের ভিড়, যেটা আমাকে ওয়েলকাম জানাচ্ছিল। এখানে ড্যাফোডিলসকে ক্রাউড বলা হয়েছে, অনেকগুলো ড্যাফোডিলসকে ক্রাউড বলা হয়েছে। তো এখানে এটা আমরা বলতে পারি যে ইট ইজ অ্যান এক্সাম্পল অফ পার্সোনিফিকেশন ফিগারস অফ স্পিচ। সো আর তারপরে কবি কি বললেন? তারপরে এই প্যারাতে কবি বললেন যে আমি সেই ড্যাফোডিলসগুলো কোথায় দেখতে পাচ্ছি? বিসাইড দ্য লেক, লেকের পাশে, অ্যান্ড বিনিথ দ্য ট্রিজ, অর্থাৎ গাছের নিচে। সেগুলো কেমন করছিল? সেগুলো হালকা মৃদু বাতাসে শব্দ করছিল এবং ডান্স করছিল। এবার দ্বিতীয় প্যারাতে যাওয়া যাক। দ্বিতীয় প্যারাতে কবি কি বলছেন? কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার্স দ্যাট শাইন
অ্যান্ড টুইঙ্কল অন দ্য মিল্কি ওয়ে, অর্থাৎ সেগুলো কন্টিনিউয়াস চলমান, মানে মনে হচ্ছে যেন শেষই হচ্ছে না। অ্যাজ দ্য স্টার্স দ্যাট সাইন অ্যান্ড টুইঙ্কল অন দ্য মিল্কি ওয়ে, যেমন তারাগুলো, আকাশের তারাগুলো যেমন চকচক করে, যেগুলো আমরা দেখতেই থাকি মনে হয় যেন শেষই হচ্ছে না, ঠিক কন্টিনিউয়াস ওয়েতে চলতে থাকে, ঠিক ওই রকমভাবে যেন এই ড্যাফোডিলস ফুলগুলোকেও ঠিক ওই রকম মনে হচ্ছে। অ্যান্ড টুইঙ্কল, এবং টুইঙ্কল মানে হচ্ছে আলো দেওয়া, জ্বলছে, উজ্জ্বল বর্ণ। টুইঙ্কল অন দ্য মিল্কি ওয়ে, অর্থাৎ যে মিল্কি ওয়ে হচ্ছে আমাদের ছায়াপথ, যেই ছায়াপথে আমাদের গ্রহগুলি রয়েছে, ঠিক ওই রকমভাবে যেন আমাদের গ্রহগুলিকে উজ্জ্বল করে দেয়, সেই তারাগুলো সুন্দরভাবে টুইঙ্কল হয়ে থাকে, ঠিক ওই রকমভাবে যেন এই ড্যাফোডিলসটা মনে হচ্ছে যেন সেই তারাগুলোর মতো কন্টিনিউয়াস একেবারে প্রজ্বলমান আলো দিচ্ছে এবং একটা মিল্কি ওয়ে তৈরি করে দিচ্ছে। মানে সেই জায়গাটাকে কবি এখানে ইউনিভার্সের সঙ্গে তুলনা করছেন, মিল্কি ওয়ে ইউনিভার্সের সঙ্গে তুলনা করছে। কি কি অসাধারণ একটা ডেসক্রিপশন। সেই ড্যাফোডিলস ফুলগুলোর যে কন্টিনিউয়াস যে সুন্দরতা, সেই সুন্দরতাকে কবি এখানে মিল্কি ওয়ের সঙ্গে তুলনা করছেন। তারপরে কি বলছেন, দে স্ট্রেচ, তারা ছড়িয়ে আছে, একেবারে চারিদিকে ছড়িয়ে আছে, কেমন ভাবে, এই নেভার এন্ডিং লাইন, মনে হচ্ছে যেন তারা শেষই হবে না, তাদের যে লাইন, তাদের যে সারি, এত ড্যাফোডিলস তিনি দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যেন সেটা শেষই হবে না। অ্যালং দ্য মার্জিন অফ বে, কতদূর পর্যন্ত সেটা ছড়িয়ে আছে, অ্যালং দ্য মার্জিন অফ বে, অর্থাৎ এখানে বে কথার অর্থ, অ্যাকচুয়ালি আমরা বে কথার অর্থ সাগর জানি, কিন্তু এখানে বে কথার অর্থ হচ্ছে লেক, যেই লেকের পাশে সেই ড্যাফোডিলস ফুলগুলো আছে। তো সেই ড্যাফোডিলস ফুল কবি বলছেন সেই ড্যাফোডিলস ফুলগুলো কতদূর পর্যন্ত আছে, অ্যালং দ্য মার্জিন অফ বে, অর্থাৎ সেই বে, সেই সমুদ্র, সেই লেক, সেই লেকের মার্জিন পর্যন্ত, অর্থাৎ যেখানে সেই লেকটা শুরু হচ্ছে সেইখান পর্যন্ত আমাদের ড্যাফোডিলস ফুলগুলোকে কবি দেখতে পাচ্ছেন। 10,000 saw I at a glance, এই লাইনটাতে কবি কি বলছেন, এই লাইনটাকে আমরা বলতে পারি দিস ইজ অ্যান এক্সাম্পল অফ হাইপারবোল। এই লাইনটাতে কবি বলেছেন যে আমি এক দৃষ্টিতে, একবারে, গ্ল্যান্স মিনস হচ্ছে এক দৃষ্টিতে দেখা, এক দৃষ্টিতে কবি বলছেন যে 10,000 ড্যাফোডিলস ফুলগুলোকে তিনি দেখেছেন। এটা সম্ভব নয়, কিন্তু এটাকে দিস আ কাইন্ড অফ ফিগার্স অফ স্পিচ, যেটার মাধ্যমে কবিরা তাদের লেখনীকে সুন্দরভাবে ফুটিয়ে তোলে, অলঙ্কার প্রদান করে। তো কবি বলছেন যে আমি আমার এক দৃষ্টিতে 10,000 ড্যাফোডিলস ফুলগুলোকে দেখতে পেলাম। তারপরে কি বলছেন, টসিং দেয়ার হেডস ইন স্প্রাইটলি ডান্স, আর সেই ফুলগুলো কি করছে, টসিং দেয়ার হেডস, তাদের মাথাগুলোকে এইভাবে এইভাবে নাড়াচ্ছে, মানে বাতাস হচ্ছে ওই জন্য তাদের মাথাগুলোকে নাড়াচ্ছে, ইন স্প্রাইটলি ডান্স, আর তারা আনন্দের সাথে, স্প্রাইটলি মিনস হচ্ছে আনন্দের সাথে, জয়াস, উইথ জয়ফুল, জয়নেস, তারা আনন্দের সাথে কি করছে, ডান্স করছে। তাহলে আমরা এই প্যারাতে কি দেখলাম, এই প্যারাতে কবি বলছেন যে সেই ড্যাফোডিলসগুলো কন্টিনিউয়াস চলমান, কিসের মতো, সেই তারার মতো চলমান। কোন তারার মতো, যেই তারাগুলো মিল্কি ওয়েকে আলো দেয়, আমাদের ছায়াপথকে আলো দেয়, ঠিক ওই রকমভাবে যেন এইগুলো একটা ছায়াপথের তৈরি করে দিচ্ছে। এত সুন্দর দেখতে মনে হচ্ছে এইগুলোকে, এবং সেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, মনে হচ্ছে যেন তাদের লাইন শেষই হবে না। আর সেগুলো কতদূর পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে আছে, একেবারে সেই লেকের মার্জিন পর্যন্ত, মানে লেকের সেই ধার পর্যন্ত। এবং কবি বলতে চাইছেন যে আমি এক দৃষ্টিতে প্রায় 10,000 ড্যাফোডিলস ফুলগুলোকে দেখতে পেলাম, যেগুলো কি করে রয়েছে, যেগুলো তাদের মাথাগুলোকে নাড়ছে এবং ডান্স করছে। তৃতীয় পাড়ায় আমরা কি দেখতে পাচ্ছি দেখি, তৃতীয় প্যারায় কবি বলছেন দ্য ওয়েভস বিসাইড দেম ডান্স, অর্থাৎ এখানে ওয়েভ কথা হচ্ছে, অর্থ হচ্ছে ঢেউ। কোন ঢেউয়ের কথা বলা হচ্ছে, আমরা একটু আগে আমাদেরকে কবি জানিয়ে দিলেন যে সেই ড্যাফোডিলস ফুলগুলো কতদূর পর্যন্ত রয়েছে, সেই ড্যাফোডিলস ফুলগুলো রয়েছে লেকের ধার পর্যন্ত, অর্থাৎ পাশেই লেক আছে, এটা কিন্তু আমরা নিশ্চিত। তো সেই লেকের ঢেউ, সেই লেকের যে জলের ঢেউ, ওয়েভ, দ্য ওয়েভ বিসাইড দেম ডান্স, সেই লেকের ঢেউগুলোও তার সঙ্গে সাথে ড্যাফোডিলের সাথে সাথে ডান্স করছে। যেমন ড্যাফোডিলগুলো তাদের মাথাগুলোকে নাড়াচ্ছে, টসিং দেয়ার হেডস অ্যান্ড স্প্রাইটলি ডান্স, ঠিক ওই রকমভাবে তার পাশে যে লেক, সেই লেকের যে জলের ঢেউ, সেই জলের ঢেউগুলোও কিন্তু ডান্স করছে। বাট কিন্তু দে আউটডিড দ্য স্পার্কলিং ওয়েভস ইন গ্লি, কিন্তু সেই যে ড্যাফোডিলসের যে ডান্স আর যেই ওয়েভসের ডান্স, সেটা ওই ওয়েভসের ডান্সকে ড্যাফোডিলসের ডান্স অতিক্রম করে যাচ্ছে, অর্থাৎ ড্যাফোডিলসের ডান্সটা ওয়েভসের ডান্স থেকে অনেক বেশি সুন্দর, অনেক বেশি আনন্দের। তার জন্যই কবি কি বলছেন, বাট দে আউটডিড, কিন্তু তারা, এখানে দে অর্থাৎ ড্যাফোডিলসের কথা বলা হচ্ছে। আউটডিড মানে হচ্ছে অতিক্রম করে যাওয়া, জয় করে যাওয়া, মানে কোনো কিছুকে অতিক্রম করে যাওয়া, আউটডিড পিছনে ফেলে দেওয়া। দ্য স্পার্কলিং ওয়েভস ইন গ্লি, অর্থাৎ সেই স্পার্কলিং, যে আনন্দের সাথে যে ওয়েভসগুলো ডান্স করছে, সেই ওয়েভসের ডান্স করা আনন্দের সাথে তার থেকেও বেশি সুন্দর দেখাচ্ছে, বা তার থেকেও বলতে পারি আমরা অগ্রিম সুন্দর দেখাচ্ছে, সেটা হচ্ছে সেই ড্যাফোডিলসের ডান্সগুলো। আ পোয়েট কুড নট বাট বি গে, আর এইরকম একটা সিচুয়েশনে একজন কবি কুড নট বাট বি গে,
অর্থাৎ একজন কবি এইরকম সিচুয়েশনে কখনো চুপ থাকতে পারে না। সে তার মধ্যে একটা গে তৈরি, মানে এখানে গে কথার অর্থ হচ্ছে জয়নেস, একটা আনন্দ। কবিরা সবসময় তারা প্রকৃতির প্রতি ইনফ্যাচুয়েটেড হয়, আর বিশেষ করে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছেন একজন নেচার পোয়েট। তো ওই জন্য কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সবসময় প্রকৃতির দ্বারা ইনফ্যাচুয়েটেড হয়েছেন। তো এইরকম একটা দৃশ্য, যেই দৃশ্য এত সুন্দর একটা প্রকৃতির দৃশ্য, এই দৃশ্য দেখে কখনো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ চুপচাপ থাকতে পারেন না। তার মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে, এক্সাইটমেন্টের, আনন্দের সৃষ্টি হয়েছে। ওই জন্য বলছে এ পোয়েট কুড নট বাট বি গে। এইরকম একটা দৃশ্য দেখে একজন কবি কখনো চুপচাপ থাকতে পারে না, তার মধ্যে একটা অত্যাধিক পরিমাণে আনন্দ আসতে পারে। ইন সাচ এ জকান কোম্পানি, অর্থাৎ এইরকম একটা জকান কথার অর্থ হচ্ছে জয়াস, কোম্পানি মানে সাথী। এখানে এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনটা কবির একজন সাথী হিসেবে তুলনা করা হয়েছে। দিস কাইন্ড অফ আ পার্সনিফিকেশন উই ক্যান সে। সো এইরকম একটা জকান কোম্পানিতে কখনো তারা চুপচাপ থাকতে পারে না, তাদের মধ্যে একটা আনন্দের সৃষ্টি হতেই পারে। আই গেজড, কবি কি বলছেন? আই গেজ, অর্থাৎ আমি দেখছি, অ্যান্ড গেজড, এবং দেখছি, অর্থাৎ অনবরতভাবে দেখে যাচ্ছেন। বাট লিটল থট, কিন্তু কিছুক্ষণ পরে আমি ভাবলাম, দেখতে দেখতে কিছুক্ষণ পরে আমি ভাবলাম, হোয়াট ওয়েল টু শো টু হোয়াট ওয়েল দ্য শো টু মি হ্যাড ব্রড, অর্থাৎ কতই না সম্পদ তারা আমাকে এনে দিল। এখানে কবি সেই ড্যাফোডিলসের দৃশ্যকে, সেই ড্যাফোডিলসের ডান্সের দৃশ্যকে সম্পদের সঙ্গে তুলনা করছেন। তিনি বলছেন যে আমি একেবারে তাদের দিকে তাকিয়েই রয়েছি। আই গেজড অ্যান্ড লিটল থট, এবং তারপরে আমি ভাবছি যে কতই না সম্পদ তারা আমাকে এনে দিল। হোয়াট উইল দ্য শো টু মি হ্যাড ব্রট, অর্থাৎ কতই না সম্পদ তারা আমাকে এনে দিল। ব্রট মানে এনে দেওয়া। এটা হচ্ছে 3 নম্বর প্যারা। এই প্যারাতে কবি তাহলে কি বললেন? এই প্যারাতে বললেন যে সেই লেকের যে ওয়েভ, সেই লেকের ওয়েভগুলো ডান্স করছে, কিন্তু সেই লেকের ওয়েভের ডান্স এবং ড্যাফোডিলসের ডান্সটা বেশি উন্নত কার চেয়ে? এই ওয়েভসের ডান্সগুলো থেকে, অর্থাৎ ড্যাফোডিলসের ডান্সটা ওয়েভসের ডান্সগুলোকে অতিক্রম করে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, সেগুলোকে পেছনে ফেলে দিচ্ছে। আর এইরকম একটা সিচুয়েশনে, এইরকম একটা দৃশ্য, অসাধারণ একটা প্রকৃতির দৃশ্য, এইরকম প্রকৃতির দৃশ্য দেখে কখনো কবি চুপচাপ থাকতে পারে না। এত সুন্দর একটা সাথী পেয়ে কখনো চুপচাপ থাকতে পারে না। তার কারণেই কবি কি করছেন? কবি শুধু তাকিয়ে রয়েছেন সেই ড্যাফোডিলসগুলোর দৃশ্যের দিকে, এবং তারপরে তিনি ভাবছেন কতই না সম্পদ আমাকে এই ড্যাফোডিলস ফ্লাওয়ারগুলো বা ড্যাফোডিলসের এই দৃশ্য কতই না সম্পদ আমাকে এনে দিল। অর্থাৎ কবি এখন নিজেকে ভাবছেন ওয়েলদি পার্সন, হি ইজ দ্য wealthiest person in the world in this situation after seeing the beauty of the nature. So এবার আমরা শেষ পাড়াতে যাই। শেষ পাড়াতে কবি কি বলছেন দেখি। ফর অফেন মানে প্রায় সময়, অর্থাৎ এবার কিন্তু সেই জায়গা থেকে কবি বাড়ি চলে এসেছেন শেষ পাড়াতে। এবার বাড়িতে আসার পরে যে তার যে থট সেই ড্যাফোডিলস ফুলগুলো সম্পর্কে, সেগুলো সম্পর্কে শেষ পাড়াতে তিনি বর্ণনা করছেন। ফর অফেন প্রায় সময়, when on my couch, বাড়ি যেহেতু চলে এসেছেন ওই জন্য বলছেন যখন আমি আমার কাউচ মানে হচ্ছে বসার জায়গা, সোফা বলতে পারি আমরা। when on my couch, যখন আমি আমার কাউচে বসে থাকি। I lie, যখন আমি ঘুমিয়ে থাকি। in vacant or in a pensive mood, অর্থাৎ আমি যখন আমার কাউচে ঘুমিয়ে থাকি। in vacant একেবারে ফাঁকা, যখন আমার কোনো কাজ থাকে না, ভ্যাকান্ট শূন্য মনে। অর ইন এ পেনসিভ মুড, একেবারে অলস টাইম যখন আমি কাটাই, চুপচাপ বসে থাকি, যখন আমার কোনো কাজ নেই, যখন আমি আমার কাউচে বসে থাকি চুপচাপ ভ্যাকান্ট মুডে, শূন্য মনে, অলস সময় কাটাই। দে ফ্লাশ, এখানে দে মানে আবার সেই ড্যাফোডিলসের কথা বলা হচ্ছে। দে ফ্লাশ আপন দ্যাট ইনওয়ার্ড আই, দে ফ্লাশ অর্থাৎ সেই ড্যাফোডিলসগুলোর কথা বলা হচ্ছে। সেই ড্যাফোডিলসগুলো কবির চোখের সামনে ফ্লাশ হয়ে যায়, অর্থাৎ কবির যে মস্তিষ্ক চক্ষু, মনের চক্ষু, সেই মনের চক্ষুতে কবি সেই ড্যাফোডিলস ফুলগুলোকে দেখতে পায়। উইচ ইজ দ্য ব্লিস অফ সলিটিউড, আর সেগুলোই তা কবির কাছে একাকিত্বের আনন্দ হয়ে দাঁড়ায়। সলিটিউড মানে হচ্ছে একাকিত্ব, অর্থাৎ কবি যখন, বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি কবিরা একাই থাকতে ভালোবাসেন। তো এই যে একাকিত্বের সময়ে সেই যে তার যে ড্যাফোডিলস ফুলগুলো তার যে মস্তিষ্ক চক্ষুতে, মনের চক্ষুতে সেগুলো তার সামনে চলে আসছে, তখন সেগুলোই তাকে আনন্দ প্রদান করছে। অর্থাৎ এটাকে বলা হচ্ছে, কবি বলেছেন উইচ ইজ দ্য ব্লিস অফ দ্য সলিটিউড, অর্থাৎ তার একাকিত্বের আনন্দ অনুভব করছেন তিনি যখন তিনি সেই ড্যাফোডিলসগুলোর কথা মনে করছেন। পরের লাইনে কবি কি বলছেন? অ্যান্ড দেন মাই হার্ট উইথ প্লেজার ফিলস, আর সেই মুহূর্তে আমার যে হৃৎপিণ্ড, আমার যে হৃদয় উইথ প্লেজার ফিলস, আনন্দতে পরিপূর্ণ হয়ে যায়। তখন তিনি যখন এই ড্যাফোডিলসগুলোর কথা ভাবেন এবং তিনি যখন একেবারে পেন্সিভ মুডে থাকেন, তখন ড্যাফোডিলসের কথাগুলো তিনি ভাবতে শুরু করেন এবং একটা সলিটিউড আনন্দ পান, তিনি একাকিত্বের আনন্দ অনুভব করতে শুরু করেন। আর সেই সময়
তার যে হৃৎপিণ্ড, তার যে মন, সেটা আনন্দতে পরিপূর্ণ হয়ে যায়। অ্যান্ড ডান্সেস উইথ ড্যাফোডিলস, আর সেই ড্যাফোডিলসগুলো যেমনভাবে ডান্স করছিল ঠিক ওই রকমভাবে তার মনটাও ডান্স করতে শুরু করে। তাহলে লাস্ট প্যারাতে কবি কি বললেন? লাস্ট প্যারাতে কবি বললেন, যখন প্রায় সময় আমি আমার কাউচে, আমি আমার সোফাতে একেবারে ভ্যাকান্ট অর্থাৎ শূন্য অবস্থায় অলস সময় কাটাই, তখন আমার চোখের সামনে, আমার মস্তিষ্ক চক্ষুতে, আমার মনের চক্ষুতে সেই ড্যাফোডিলসগুলো এতই সুন্দর ছিল, সেগুলো আমার চোখের সামনে কিন্তু আমি ভুলতে পারি না, সেগুলো ফ্ল্যাশ হয়ে যায়। আর যখন সেগুলো ফ্ল্যাশ হয়ে যায়, সেটা আমাকে আনন্দ দেয়, একাকিত্বের আনন্দ, উইচ ইজ দ্য ব্লিস অফ দ্য সলিটিউড। সলিটিউড মানে হচ্ছে একাকিত্ব, অর্থাৎ সেই একাকিত্বের আনন্দ তিনি অনুভব করেন। আর তার যে হৃৎপিণ্ড, তার যে মন, সেটা আনন্দতে পরিপূর্ণ হয়ে যায় এবং নাচতে শুরু করে, ডান্স করতে শুরু করে সেই ড্যাফোডিলসগুলোর মতোই। তো এটাই ছিল ড্যাফোডিলস, খুব সুন্দর একটা পোয়েম, ড্যাফোডিলস পোয়েম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। আশা করছি বন্ধুরা তোমাদেরকে আমার এই এক্সপ্লেনেশন খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার সঙ্গে কানেক্টেড থাকো, এবং পরবর্তীতে আমি আরও ভালো ভালো পোয়েম এবং বিভিন্ন প্লে এবং ড্রামা নিয়ে ইংলিশ লিটারেচার আলোচনা করবো। টিল দেন টেক কেয়ার, ওয়েল।